হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমি সর্বজিৎ এবং আমরা বটানির ওপরে উদ্ভিদের পাতা সম্পর্কে পড়ছিলাম। আগের দিনের ভিডিওতে সেটার কিছুটা কমপ্লিট করেছি, আজকে এই টপিকটা পুরো কমপ্লিট হবে। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, সেখানে বায়োলজির ওপরে একটা প্লেলিস্ট পাবে, সেখানে তোমরা গিয়ে ওই ভিডিওগুলো দেখতে পারো। তোমরা যারা নতুন এই চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও, এবং যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো। আর যদি তোমরা এই চ্যানেলের ফেসবুক বা টেলিগ্রাম পেজে জয়েন হতে চাও তাহলে নিচে লেখা রয়েছে আইডিগুলো, সেগুলো থেকে তোমরা জয়েন করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকে আমরা আলোচনা করব পত্র বিন্যাস সম্পর্কে। ফার্স্ট অফ অল, এই পত্র বিন্যাস জিনিসটা কি? কাণ্ড ও শাখা প্রশাখার ওপর পাতা যেভাবে সজ্জিত থাকে, সেই সজ্জিত হওয়ার পদ্ধতিকে পত্র বিন্যাস বা ফাইলোট্যাক্সি বলা হয়। কোনো উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাবে এরকম, যদি এটা কাণ্ড হয়, এটা যদি শাখা হয়, পাতাটা এইভাবে অবস্থান করছে, একটার অল্টারনেট করে আর একটা করে। কোনো উদ্ভিদে দেখা যাবে পাতাটা এরকম পাশাপাশি অবস্থান করছে, এরকম এরকম। তো এই যে সাজানো সজ্জা পদ্ধতি, এটাকে ফাইলোট্যাক্সি বা পত্র বিন্যাস বলা হয়। পত্র বিন্যাস তিন রকমের হয়। এই ফাইলোট্যাক্সি বা পত্র বিন্যাস তিন রকমের হয়। প্রথম, একান্তর। দ্বিতীয়, অভিমুখ। এবং তৃতীয়, আবর্ত। অর্থাৎ এরকম তিনভাবে পাতাকে সাজানো যায়, বা মানে এরকম তিনভাবে পাতা সজ্জিত থাকে, এর বাইরে কিছু হয় না। এই তিনটে সম্পর্কে আমাদের আজকে দেখতে হবে। প্রথম হচ্ছে একান্তর। যখন প্রতিটি পর্ব থেকে একটি করে পাতা উৎপন্ন হয় তখন তাকে একান্তর পত্র বিন্যাস বলা হয়। যখন একটি পর্ব থেকে একটি পাতা উৎপন্ন হয়, যখন একটি পর্ব থেকে একটি পাতা উৎপন্ন হয় তাকে একান্তর পত্রবিন্যাস বলা হয়। উদাহরণ, সর্ষে, জবা, এই সমস্ত গাছে এই ধরনের পত্রবিন্যাস দেখা যায়। সর্ষে, জবা ইত্যাদি। পাশে আমি ছবি অ্যাড করছি, এখানে একটা ছবি আঁকছি, দুটোর মাধ্যমে বুঝিয়ে দেবো এই একান্তর পত্রবিন্যাস কাকে বলা হয়। কোনো একটা উদ্ভিদ যার একটি পর্ব থেকে, এই জিনিসটাকে পর্ব বলা হয়, কাণ্ডের চ্যাপ্টারে দেখেছিলাম, এই জিনিসটাকে পর্ব বলা হয়। এই পর্ব থেকে একটাই পাতা, এটাকে বলা হবে একান্তর। আরো একটা পাতা হতে গেলে আরো একটা পর্ব লাগবে, এরকম। এরকম এরকম এইটাকে বলা হয় একান্তর। উদাহরণ, সর্ষে, জবা। এরপর হচ্ছে অভিমুখ। যখন প্রতিটি পর্ব থেকে দুটি করে পাতা উৎপন্ন হয় এবং দুটো পাতা দুটোর বিপরীত মুখে অবস্থান করে তাকে অভিমুখ পত্রবিন্যাস বলা হয়।
প্রতিটি পর্বে দুটি পাতা এবং প্রত্যেকটি আর দুটি পাতা বিপরীত মুখে হয়। সরি, কিরকম উদাহরণ আগে জেনে নেব। উদাহরণ, পেয়ারা পাতা, মাধবীলতা এই সমস্ত উদ্ভিদে দেখা যায়। পেয়ারা, মাধবীলতা। পেয়ারা বা মাধবীলতা উদ্ভিদ যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব এটা যদি গাছ হয়, মানে গাছের কাণ্ড হয়, পাতাগুলো এরকম করে হয়। এরকম দুটো পাশাপাশি। পাতাগুলো এরকম করে হয়। অন্যদিকে একান্তরের ক্ষেত্রে পাতাগুলো অল্টারনেটিভ হয়, একটা এপাশ থেকে একটা এপাশ থেকে, একটা এপাশ থেকে একটা এপাশ থেকে। কিন্তু দুটো ছবি দেখলে তো একই মনে হচ্ছে, মনে হতেই পারে, শুধু এইটার মধ্যে তফাৎ হচ্ছে একটা এখান থেকে হয়েছে, একটা এখান থেকে হয়েছে, মানে মাঝে একটু গ্যাপ রয়েছে, এটাই দুটো পাশাপাশি হয়েছে, এই ছাড়া তো কোনো তফাৎ নেই। অ্যাকচুয়ালি তফাৎ রয়েছে। খুব ভালো করে দেখলে পর্ব কাকে বলা হয়? পর্ব হচ্ছে এটা কাণ্ড, কাণ্ডের এমন একটা অংশ যেটা একটু উঁচু হয়ে ফুলে থাকে, এটাকে পর্ব বলা হয়। এবং এইখান থেকেই পাতা বা অন্য ব্রাঞ্চ তৈরি হয়। এই ক্ষেত্রে, এই উদ্ভিদটার ক্ষেত্রে একটু যদি বড় করে আঁকি, এইখানে একটা ফোলা অংশ রয়েছে, অর্থাৎ পর্ব রয়েছে, সেখান থেকে একটা পাতা তৈরি হয়েছে। তার নিচে আর একটা পর্ব তৈরি হয়েছে, অর্থাৎ আর একটা ফোলা অংশ, সেখান থেকে এপাশে পাতা তৈরি হয়েছে। আবার নিচে আরো একটা পর্ব তৈরি হয়েছে, মানে আর একটা ফোলা অংশ, সেখান থেকে আর একটা পাতা তৈরি হয়েছে। অর্থাৎ এইটার পাশেই কিন্তু আর একটা পাতা নেই, অর্থাৎ একটা পর্বে একটাই পাতা। এইটার ক্ষেত্রে যদি দেখি, সেটা যদি একটু জুম করে আঁকি তাহলে হবে কিরকম, এখানে একটা পর্ব তৈরি হয়েছে, তার নিচে আর একটা পর্ব, তার নিচে আর একটা পর্ব। এই পর্ব থেকে দুটো পাতা এবং দুটো পাশাপাশি। এই পর্ব থেকে দুটো পাতা, দুটো পাশাপাশি। এই পুরো অংশটাই পর্ব, এই পুরো অংশটাই পর্ব, এই পুরো অংশটা পর্ব। তো পর্ব থেকে দুটো করে পাতা, একটা পর্বে দুটো পাতা এবং দুটো পাশাপাশি হবে, দুটো বিপরীতমুখী হবে। তাহলে অভিমুখ বলবো, অভিমুখ পত্রবিন্যাস। এইখানে এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এটা একটা পর্ব, একটা পর্ব থেকে একটা পাতা, তখন তাকে বলা হবে একান্তর পত্রবিন্যাস। এরপর হচ্ছে আবর্ত। আচ্ছা, এর আরো কয়েকটা উদাহরণ হয়, তুলসী পাতা, তারপরে আকন্দ পাতা, এই সমস্তগুলো অভিমুখের উদাহরণ। একটু ভালোভাবে লক্ষ্য করলেই এগুলো বোঝা যাবে, আলাদা করে মুখস্থ করতে হয় না। এরপর হচ্ছে আবর্ত। যখন প্রতিটি পর্বে 3 বা ততোধিক সংখ্যক পাতা বৃত্তাকারে সাজানো থাকে, তখন সেই পত্রবিন্যাসকে আবর্ত পত্রবিন্যাস বলা হয়। যখন একটি পর্বে বা প্রতিটি পর্বে যখন প্রতিটি পর্বে 3 বা অধিক পাতা বৃত্তাকারে সাজানো থাকে, বৃত্তাকারে সাজানো। উদাহরণ হচ্ছে রক্তকরবী ছাতিম।
সাত্যকরবী আর ছাতিম এই ধরনের উদাহরণ। এবার এটার যদি একটা ছবি দেখি তাহলে দেখব এটা একটা উদ্ভিদ, এখানে রয়েছে একটা পর্ব, এটা উঁচু একটা অংশ পর্ব। তো এই পর্ব থেকে এখানে একটা পাতা, এখানে একটা পাতা, এখানে একটা পাতা, এদিকে একটা পাতা, এইভাবে তৈরি হয়। এটা যদি আমরা ওপর থেকে দেখি, পাশে যেরকম ছবি দিচ্ছি সেরকম দেখতে হবে। মানে ওপর থেকে যদি দেখি পাতাগুলো এইভাবে হয়, এরকম করে ওপর থেকে যদি দেখি দেখতে পাওয়া যাবে। তো এই ধরনের উদ্ভিদকে মানে এই ধরনের পত্রবিন্যাসকে আবর্ত বলা হয়। পাশে ছবি অ্যাড করছি। তো এই ভিডিওগুলো প্রত্যেকটা ইন্টার রিলেটেড, পর্ব কাকে বলে না বুঝলে এই পত্রবিন্যাস বোঝা সম্ভব হবে না। তো আগের ভিডিওগুলো এই জন্য বারে বারে বলি দেখে আসতে। তো যাই হোক, এবারে এটা গেল পত্রবিন্যাস। এরপর হচ্ছে উপপত্র। উপপত্র, আচ্ছা একটা জিনিস বলা হয়নি আগেরটাতে, পত্রবিন্যাসে বিভিন্ন ওগুলোর ইংরেজি টার্মগুলো। একান্তর পত্রবিন্যাসের ইংলিশ হচ্ছে অল্টারনেট। একান্তর হচ্ছে অল্টারনেট, অল্টারনেট ফাইলোট্যাক্সি বলা হয় একান্তরকে। অভিমুখকে বলা হয় অপোজিট। অপোজিট ফাইলোট্যাক্সি। আর আবর্তকে বলা হয় হোল্ড। হোল্ড ফাইলোট্যাক্সি। ইংরাজি টার্মগুলো অনেকের প্রয়োজন হয় বা এগুলো দরকারি। অনেক সময় এরকমভাবে পরীক্ষায় প্রশ্ন এসে যায় অল্টারনেট বলে, তো সেই কারণে দিয়ে দেওয়া। এবার হচ্ছে উপপত্র। উপপত্রের ইংরাজি হচ্ছে স্টিপুলাস। উপপত্র বা স্টিপুলাস। পাতার পত্র মূল থেকে উৎপন্ন ক্ষুদ্রাকৃতি পাতার মতো পার্শ্বীয় অঙ্গকে উপপত্র বলা হয়। এটা যদি একটা কোনো গাছের কাণ্ড হয় এবং এই কাণ্ডের পর্ব যদি এই জায়গাটা হয়, একটু বড় করে বানাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে, পাশে ছবিও অ্যাড করছি। এই জায়গাটা কে বলা হয় পর্ব। এটা উদ্ভিদের একটা কাণ্ড। এই পর্বের যে একদম সামনের অংশটা, এই অংশটা, এটাকে পর্বমূল বলা হয়। এইখান থেকেই একটা পাতা তৈরি হয়, অর্থাৎ এইভাবে একটা পাতা থাকে। এই পর্বমূলের ঠিক কাছে আর একটা ছোট পাতার মতোই অংশ থাকে। একটু ভালো করে উদ্ভিদগুলোকে লক্ষ্য করলে, কোনো গাছ লক্ষ্য করলে দেখা যাবে যে এখানেও একটা ছোট্ট পাতার মতো অংশ থাকে, কিন্তু অতটা গ্রোথ হয় না, পাতার মতো অতটা গ্রোথ হয় না। এই ধরনের অঙ্গকে উদ্ভিদের পত্রমূল উপপত্র বলা হয়। উপপত্র বলা হয়। কিছু উপপত্রের ছবি আমি এখানে অ্যাড করছি। এই ছাড়া এখান থেকে বিশেষ কিছু জানার নেই। আশা করছি তোমরা বুঝে গেছো ব্যাপারটা। এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে পাতার প্রকারভেদ। পাতাকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল পত্র,
এবং সেকেন্ড যৌগিক পত্র। সরল পত্রকে আবার আর একটা নাম দেওয়া হয়, যাকে একক পত্র বলা হয়। সরল পত্র বা একক পত্র, এটার ইংরাজি টার্ম হচ্ছে সিম্পল লিভ। তো সরল পত্র কাকে বলে? সেটা জানতে গেলে আমাকে জানতে হবে আগে পত্র ফলক কাকে বলে, যেটা আমি আগের দিনের ভিডিওতে বলেছি, যে পাতার যে অংশটা আমরা দেখতে পাচ্ছি তার যে ধারের কিনারার অংশটা সেটাকে ফলক বলা হয়, পত্র ফলক বলা হয়। এবার কোনো কোনো উদ্ভিদের এই ফলকটা অখণ্ডিত হয়, অর্থাৎ এরকম পুরো প্লেন একটা খণ্ড এই ফলক চলে যায়, বা আংশিক খণ্ডিত হয়, অর্থাৎ একটু একটু এরকম খণ্ডিত হতে পারে। এরকমও কিছু উদ্ভিদ রয়েছে যাদের পাতাগুলো অনেকটা এরকম দেখতে, মানে এক্স্যাক্টলি এরকম হচ্ছে না, আমি পাশে ছবি অ্যাড করছি, বুঝতে পারবে কিরকম আমি বলতে চাইছি। তো যদি এরকম পত্র ফলকটা অখণ্ডিত, একদম কোনো খণ্ড ছাড়া, বা যদি এরকম আংশিক খণ্ডিত হয়, সেই ধরনের পাতাকে সরল পত্র বা একক পত্র বা ইংরেজিতে সিম্পল লিভ বলা হয়। অন্যদিকে যৌগিক পত্র হচ্ছে পত্র ফলকের কিনারা যখন গভীরভাবে কেটে গিয়ে মধ্যশিরা বা বৃন্ত পর্যন্ত পৌঁছায়, তার ফলে পত্র ফলক অনেকগুলো অংশে খণ্ডিত হয়ে যায়। এই ধরনের পাতাকে যৌগিক পত্র বলা হয়, বা ইংরেজিতে কম্পাউন্ড লিভ বলা হয়। এটারও ছবি আমি পাশে অ্যাড করছি। একটা ছবি এখানে আমি নিজেও আঁকছি। কিছু কিছু গাছের পাতা দেখলে দেখা যাবে এরকম এরকম হয়, দেখে মনে হয় অনেকগুলো ছোট ছোট পাতা এরকম পাশাপাশি রয়েছে, মানে এগুলোকে আমরা অ্যাকচুয়ালি ছোট ছোট পাতা বলি। আসলে এগুলো কোনোটাই একটা একটা পাতা নয়, এইগুলো এরকমভাবে কাটতে কাটতে পুরো এই অবধি চলে এসছে, এই অবধি মাঝখানে যেটা মধ্যশিরা রয়েছে সেই অবধি চলে এসছে, তাই জন্য পাতাগুলো এরকম ছোট 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 দেখায়। অ্যাকচুয়ালি এটা পুরোটা একটা পাতা। ওকে, যেমন তেঁতুল গাছে যেরকম পাতা দেখা যায় ছোট ছোট, সেগুলো অ্যাকচুয়ালি যৌগিক পত্রের উদাহরণ। সরল পত্র সিম্পল ব্যাপার, এর প্রচুর উদাহরণ হয়, আলাদা করে কিছু দেওয়ার নেই, কিন্তু যৌগিক পত্রকে একটু ডেপথে গিয়ে দেখতে হবে। যৌগিক পত্র উদাহরণ হচ্ছে তেঁতুল, গোলাপ, তেঁতুল, গোলাপ, নিম পাতা, বেল পাতা ইত্যাদি সমস্ত যৌগিক পত্রের উদাহরণ। যৌগিক পত্রকে কয়েক ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে এক পক্ষল, উদাহরণ হচ্ছে তেঁতুল। তেঁতুল একটা একপক্ষল যৌগ। একপক্ষল যৌগিক পত্র কাকে বলা হয়? যৌগিক পত্রের ছোট ছোট যে পাতাগুলো সেগুলোকে পত্রক বলা হয়। এই যে একটু আগে আঁকলাম এই ছোট ছোট যে পাতাগুলো, এগুলোকে এক একটাকে পত্রক বলা হয়।
তো যৌগিক পত্রের পত্রকগুলি যখন দুপাশে পাখির পালকের মতো সাজানো থাকে, সেই ধরনের গুলোকে বলা হয় এক পক্ষল। তেঁতুল পাতা দেখলে দেখা যাবে, পাশে আমি ছবি অ্যাড করছি, তেঁতুল পাতা দেখতে পাবে। আর তোমরা এমনিও কাছাকাছি তেঁতুল পাতা দেখা যায় যে পাতাগুলো এইরকম ভাবে অবস্থান করে। অনেকটা দেখতে পাখির পালকের মতো হচ্ছে। এই এক একটাকে, এই ছোট ছোট যে পাতাগুলো, যেগুলোকে আমরা অ্যাকচুয়ালি পাতা বলি, তেঁতুল গাছের পাতা বলি, ওগুলো অ্যাকচুয়ালি পাতা নয়, সেগুলোকে বলতে হবে পত্রক। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা পত্রক। এইটা পাশে, এইটা, এইটা, এটা পাশের, এগুলো সমস্ত এক একখানা পত্রক। আর পুরো একটা এরকম এতে ডালের মধ্যে, মানে যে শিরাটা থাকে তার মধ্যে যতগুলো পাতা থাকে একসাথে পুরোটাকে বলা হয় পাতা। ঠিক আছে, যেহেতু পাতাগুলো কেটে কেটে ছোট ছোট হয়ে গেছে, তাই জন্য আমাদের দেখে মনে হয় যে ওইটুকুটুকুই পাতা। এটা ন্যাচারালি হয়েছে, আস্তে আস্তে এরকমভাবে এই জায়গাটা পুরো কাটতে কাটতে আজকে যেরকম আমরা তেঁতুল পাতা দেখি সেরকম হয়ে গেছে। ঠিক আছে, সেকেন্ড, সচুর পক্ষল। উদাহরণ গোলাপ। গোলাপ গাছের পাতা দেখলে দেখা যাবে, এটা যদি একটা এই ছোট ছোট এরকম পাতা হয়, যেগুলো অ্যাকচুয়ালি পাতা নয়, মানে অ্যাকচুয়ালি পুরো এই অংশটাই পাতা, সেটা কেটে গেছে মাঝখান থেকে বলে এরকম ছোট ছোট পাতা হয়ে গেছে, যেগুলোকে এক একটাকে পত্রক বলে। গোলাপ গাছের পাতা ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে একটা উপরের দিকে এরকম চূড়ার মতো পত্রক থাকে, যেটা তেঁতুল গাছের ক্ষেত্রে এরকম উপরে কিছু থাকে না, পাশাপাশি শুধু থাকে, এরকম থাকে, এর ওপরে কিছু এরকম থাকে না। যে যে উদ্ভিদে যে যে যৌগিক পত্রের উপরে এরকম একটা চূড়ার মতো পাতা থাকবে, ছোট পত্রক থাকবে, তাকে সচুর পক্ষল বলা হয়। উদাহরণ হচ্ছে গোলাপ। এরপর হচ্ছে দ্বিপক্ষল। দ্বিপক্ষল হচ্ছে তেঁতুল পাতাটা যেরকম রয়েছে এক পক্ষল পাতা, সেই এক পক্ষলটা যদি আবার কেটে গিয়ে আরো ছোট ছোট পাতা তৈরি করে, তাকে দ্বিপক্ষল পাতা বলা হয়। উদাহরণ দিলে বোঝা যাবে, উদাহরণ হচ্ছে বাবলা আর লজ্জাবতী। এই পাতাগুলো খুবই ছোট ছোট হয়, একদমই ছোট ছোট পাতা হয়। এক পক্ষলের ক্ষেত্রে দেখলাম একটু বড় বড় পাতা হয়, তেঁতুল পাতা যেরকম হয় একটু বড় বড়। এইগুলো যদি আরো কাট থাকে, মানে এই পাতাটাকে যদি আরো একটু জুম করি, এরকম হয় ছোট যে পাতাটা, এটাকে জুম করি, এটা যদি আবার কেটে কেটে আরো ছোট ছোট পাতা তৈরি করে, তাহলে যে জিনিসটা হবে সেটাকে দ্বিপক্ষল বলা হয়। যেমন বাবলা লজ্জাবতী গাছের পাতা দেখলে দেখা যাবে খুব ছোট ছোট পাতা থাকে, অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে দ্বিপক্ষল যৌগিক পত্র। এরপরে রয়েছে অতি যৌগিক। যখন এরকম যৌগিকপত্র আরো অনেকবার কাটতে কাটতে একদম ছোট ছোট পাতায় পরিণত হয়, সেগুলোকে অতি যৌগিক বলা হয়। উদাহরণ হচ্ছে ধনে বা মৌরি। এই সমস্ত উদ্ভিদে যে পাতাগুলো দেখা যায় সেগুলো এতটাই ছোট ছোট হয়, সেগুলোর কারণ হচ্ছে এইগুলো তো প্রথম কথা তো যৌগিক পত্র, তারপরে তার উপরে আরো কেটেছে, তারপরে সেগুলো আরো কেটেছে, দিয়ে ফাইনালি ছোট্ট ছোট্ট পাতায় পরিণত হয়, সেগুলোকে অতি যৌগিক বলা হয়। লাস্ট জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে পাতার রূপান্তর। এখানে খুব একটা বেশি কিছু নেই, পাতার রূপান্তরে একটা জিনিসই জানতে হবে, সেটা হচ্ছে
কলসপত্রী আর পত্রকণ্টক রূপান্তর। এক নম্বর রূপান্তর হচ্ছে পত্রকণ্টক। যখন কোনো উদ্ভিদের পাতা পরিবর্তিত হয়ে গিয়ে বা রূপান্তরিত হয়ে গিয়ে কাঁটায় পরিণত হয়, সেই রূপান্তরিত পাতাকে পত্রকণ্টক বলা হয়। অনেক উদ্ভিদ রয়েছে যেগুলোর পাতায় রূপান্তরিত হয়ে কাঁটায় পরিণত হয়, সেই ধরনের উদ্ভিদের রূপান্তরিত পাতাকে পত্রকণ্টক বলা হয়। উদাহরণ: বাবলা, খেজুর, এছাড়া শিয়াল কাঁটা, ইত্যাদি। মেন উদ্দেশ্য হচ্ছে যাতে এই উদ্ভিদগুলোতে বাষ্পমোচনের হ্রাস বাষ্পমোচন হ্রাস পায়, বাষ্পমোচন কম হয়, এবং যাতে অবশ্যই অন্যান্য পশু পাখির হাত থেকে রক্ষা পাওয়া যায়, সেই জন্য এগুলো রূপান্তরিত হয়। মেন কাজ হচ্ছে বাষ্পমোচন রোধ করা। বাবলা, খেজুর এই সমস্ত উদ্ভিদগুলো প্রধানত মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে হয়, সেখানে জলের পরিমাণ এমনিতেই কম, তারপরে যদি বাষ্পমোচন হয়ে যায় তাহলে উদ্ভিদের জন্য জল থাকবে না, সেই জন্য পাতাগুলো এরকম কাঁটায় পরিণত হয়ে যায়, এর ফলে বাষ্পমোচন কম হয়। সেকেন্ড হচ্ছে কলসপত্রী। কলসপত্রী নামে একটা উদ্ভিদই রয়েছে, উদাহরণও কলসপত্রী হবে। কিছু কিছু গাছের পাতা চেঞ্জ হয়ে গিয়ে রূপান্তরিত হয়ে গিয়ে একটা কলসের মতো আকৃতি ধারণ করে, এরকম আকৃতি ধারণ করে, এবং এর ওপর যদি কোনো পোকামাকড় এসে বসে, সঙ্গে সঙ্গে সেটাকে এটা খেয়ে নেয়। আমরা বলি যে খেয়ে নেয়, অ্যাকচুয়ালি খায় না, এটা এর ভেতরে পোকাটা চলে যায় এবং এই পতঙ্গের গায়ে যে পতঙ্গের শরীরে যে প্রোটিনটা রয়েছে সেটাকে এটা শুষে নেয়। এই প্রোটিনটা তারা নিজেদের শরীরে কাজে লাগায়। উদাহরণ কলসপত্রী বলেই একটা উদ্ভিদ রয়েছে, পাশে ছবি অ্যাড করছি সেইগুলোকে, এটার উদাহরণ কলসপত্রী। তো বোঝা গেল এটা কলসপত্রী। পাতাগুলো চেঞ্জ হয়ে গিয়ে এরকম কিছু কলসির মতো আকার ধারণ করে নেয়। আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পত্রাকর্ষ। কাণ্ড রূপান্তরিত হয়ে আমরা আকর্ষে পরিণত হতে দেখেছি, এখানে পাতা রূপান্তরিত হয়ে এরকম আকর্ষে পরিণত হয়, এবং স্বাভাবিক ঘটনা এটা হয় কারণ ওই উদ্ভিদটাকে ধরে রাখার জন্য, সেই উদ্ভিদটা যাতে কোথাও আটকে থাকতে পারে সেই জন্য। তো পাতা যখন রূপান্তরিত হয়ে আকর্ষে পরিণত হয় তখন তাকে বলা হয় পত্রাকর্ষ। উদাহরণ কোন উদ্ভিদে দেখা যায়? মটর গাছে এরকম পত্রাকর্ষ দেখা যায়। তো এই হচ্ছে পুরো চ্যাপ্টার। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং যদি অসুবিধে থাকে, যেমন আমি একটা ডাউট পেয়েছি যে মুকুল সম্পর্কে একজন বুঝতে পারেনি, তো সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো আজকের যে ভিডিওটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। যারা মুকুল সম্পর্কে বুঝতে পারোনি আগের ভিডিওতে, তাদের জন্য এটা। মুকুল কাকে বলা হয়? আগের দিন আমি বলেছিলাম যে প্রথম জিনিস বিটপ কাকে বলে এটা বুঝতে। একটা উদ্ভিদ তার মাটির উপরে যা অংশ রয়েছে তাকে বিটপ বলা হয়, অর্থাৎ ফুল, ফল, কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা সমস্ত জিনিসকে বিটপ বলা হয়। মাটির ওপরে যতটুকু অংশ থাকবে তাকে বিটপ বলা হয়, আর নিচে যেটা থাকবে সেটাকে মূল বলা হয়। এবার এই মুকুল বিটপেরই একটা অংশ, মাটির ওপরে যেহেতু রয়েছে সেহেতু সেটা একটা বিটপেরই অংশ। তো মুকুল হচ্ছে বিটপেরই একটা অংশ, কিন্তু সেটা অন্যান্য অংশের মতো বড় হতে পারেনি, সেগুলো অন্যান্য অংশের মতো বিকশিত হতে পারেনি।
ফুল যেমন করে বড় বিকশিত হয় সেরকম হতে পারেনি, সেটা এখনো পর্যন্ত ছোট থেকে গেছে, সেই ধরনের বিটপের সেই অংশটাকেই মুকুল বলা হয়। মুকুলকে কয়েক ভাগে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে অঙ্গজ মুকুল। অঙ্গজ মুকুল। এবার এই মুকুল কেন থাকে, সব থেকে বড় প্রশ্ন যে এই একটা উদ্ভিদের ওপরে এরকম মুকুল কেন থাকে। এর কারণ এটা এখনো বিকশিত হয়নি, কিন্তু এটা ভবিষ্যতে বিকশিত হবে। বিকশিত হয়ে কিছু না কিছু তৈরি করবে, নয় ফুল তৈরি করবে, নয় পাতা তৈরি করবে, নয় কাণ্ড তৈরি করবে। অর্থাৎ এইগুলো থেকে কিছু না কিছু জিনিস এরপরে তৈরি হবে। তো যেমন অঙ্গজ মুকুল, অঙ্গজ মুকুল থেকে নতুন কাণ্ড তৈরি হবে। অর্থাৎ এখানে একটা মুকুল রয়েছে কোনো একটা উদ্ভিদে, এই মুকুলটা এখন মুকুল রয়েছে কারণ সেটা এখনো বিকশিত হয়নি। এটা যখন বিকশিত হয়ে যাবে তখন নতুন কাণ্ড তৈরি করবে বা নতুন শাখা তৈরি করবে। এই ধরনের মুকুলকে বলা হয় অঙ্গজ মুকুল। এরপর হচ্ছে পুষ্প মুকুল। মুকুল আবার সেম জিনিস, মুকুল এখনো মানে বিকশিত হয়নি, এইরকম অবস্থায় রয়েছে, ভবিষ্যতে বিকশিত হবে। বিকশিত হয়ে কোনো মুকুল যদি ফুল তৈরি করে তাহলে সেই মুকুলকে পুষ্প মুকুল বলা হবে। এরপরে রয়েছে মিশ্র মুকুল। যেখান থেকে অঙ্গ তৈরি হতে পারে, পুষ্পও তৈরি হতে পারে, এরকম মুকুলকে মিশ্র মুকুল বলা হয়। অর্থাৎ এখানে একটা উদ্ভিদ রয়েছে যার উপর একটা মুকুল রয়েছে, আজকে এটা ডেভেলপ নয়, এখনো এটা বিকশিত হয়নি, আমি জানি না ভবিষ্যতে এটা কি হতে চলেছে। হতে পারে এখান থেকে ফুলও তৈরি হতে পারে, হতে পারে এখান থেকে একটা নতুন কাণ্ড তৈরি হলো। তো যে মুকুলগুলোকে দেখে বোঝা যায় না যে ওই মুকুলটা থেকে অ্যাকচুয়ালি পরবর্তীকালে কি তৈরি হবে, সেই ধরনের মুকুলকে মিশ্র মুকুল বলা হয়। এখান থেকে দুটো জিনিসই তৈরি হতে পারে, নতুন একটা কাণ্ড তৈরি হতে পারে, নতুন ফুল তৈরি হতে পারে। এটা গেল প্রকৃতি অনুসারে। আবার এর অবস্থান অনুসারে মুকুলটা কোথায় অবস্থিত সেই অনুসারে মুকুলকে কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন অগ্র মুকুল। গোলাপ গাছ দেখলে দেখতে পাবে যে গোলাপ গাছের উপরে যখন এরকম একটা গোল মতো আসে, সেটা থেকে আমরা দেখে বলি যে এইখান থেকে ফুল তৈরি হবে, এখানে গোলাপ ফুল তৈরি হবে। তো এই যে জিনিসটা রয়েছে সেটা একদম কাণ্ডের ওপরে রয়েছে বা কোনো একটা শাখার ওপরে রয়েছে, এখানে থাকলে এরকম জায়গায় থাকবে। এখানে একটা শাখা রয়েছে, তার থেকে একটা প্রশাখা রয়েছে, তার উপরে রয়েছে। এইগুলো দেখলে আমরা বুঝতে পারি যে এইখান থেকে ভবিষ্যতে ফুল তৈরি হবে। এখানে একটা শাখা রয়েছে, এখানে একটা রয়েছে। এইগুলোর প্রত্যেকটার কিছু না কিছুর অগ্রভাগে রয়েছে, নয় মূল কাণ্ডের অগ্রভাগে রয়েছে, নয় শাখার অগ্রভাগে রয়েছে, না হয় প্রশাখার অগ্রভাগে রয়েছে। এই ধরনের মুকুলকে বলা হয় অগ্র মুকুল। আর কিছু কিছু উদ্ভিদে দেখা যাবে পাশে এরকম মুকুল তৈরি হয়েছে, পাশে এরকম ভাবে কারোর একদম কাণ্ড বা শাখা প্রশাখার অগ্রভাগে নয়, পাশে কোথাও তৈরি হয়েছে, এরকম এরকম কোথাও তৈরি হয়েছে। এই ধরনের মুকুলকে পার্শ্ব মুকুল বলা হয়। তো অগ্রমুকুল হচ্ছে যেটা একদম উপরে কাণ্ড বা শাখা প্রশাখার উপরে হবে, আর পার্শ্ব মুকুল হচ্ছে কোনো উদ্ভিদের পাশে তৈরি হবে, এরকম থাকতে পারে। বা কোথাও একটা আর একটা কাণ্ড রয়েছে, একটা শাখা রয়েছে, শাখার পাশে রয়েছে, বা কোথাও একটা প্রশাখা রয়েছে, প্রশাখারও পাশে রয়েছে। এই ধরনের মুকুলকে পার্শ্ব মুকুল বলা হয়। কিন্তু যদি সেটা সামনে থাকে, একদম টপে থাকে, তাহলে সেটাকে অগ্রমুকুল বলা হবে। আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কাক্ষিক মুকুল কাকে বলা হয়। তার জন্য আমাদের আগে কাণ্ড চ্যাপ্টারে দেখতে হবে যে কক্ষ কাকে বলা হয়। কক্ষ সম্পর্কে বলেছিলাম যে পর্ব থেকে উৎপন্ন পাতা ও কাণ্ডের মধ্যে যে কোণ সৃষ্টি হয় তাকে কক্ষ বলা হয়। অর্থাৎ এটা কাণ্ড, এটা একটা উদ্ভিদের কাণ্ড, এর মাঝে মাঝে একটা করে ফোলা অংশ, একটু স্ফীত এবং মোটা অংশ যেটা ফাঁপা নয়, সলিড অংশ রয়েছে, সেগুলোকে বলা হয় পর্ব।
এইগুলো এক একটা পর্ব। দুটো পর্বের মধ্যবর্তী স্থানকে বলা হয় পর্ব মধ্য। এই অংশটা পর্ব মধ্য, যেটা ফাঁপা হয়। পর্ব থেকে পাতা উৎপন্ন হয়। সে পাতা আজকেই বললাম বিভিন্ন রকম হতে পারে, পাশাপাশি হতে পারে বা একটার পর একটা হতে পারে। তো পাতা উৎপন্ন হয়। পাতা যে জায়গাটা থেকে উৎপন্ন হচ্ছে এইটার সঙ্গে কাণ্ড মধ্যে একটা কোণ তৈরি হয়, সেই কোণে একটা ছোট্ট সরু অংশ এরকম হিসাবে দেখা যায়। এটা অ্যাকচুয়ালি একটা মুকুল। কোনো উদ্ভিদকে ভালো করে লক্ষ্য করলে, আরো যদি জুম করে এটাকে আমি আঁকি, এইখানটাতে রয়েছে হচ্ছে পর্ব, এখান থেকে পাতা উৎপন্ন হয়েছে। এই জায়গাটার সঙ্গে আর এই কাণ্ডর সঙ্গে একটা কোণ করে এক রকমের মুকুল তৈরি হয়, এরকম ভাবে থাকে। এই ধরনের মুকুলকে কাক্ষিক মুকুল বলা হয়। তো এরকম কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিও যখন বানাবো তখন সেইগুলো আমি বলে দিতে পারবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।